সাউদাত চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে পায়। শোয়া থেকে যে উঠে বসবে সেটুকু জোর অবধি পাচ্ছে না। আশেপাশে চোখ বুলিয়েও কাউকে পায় না। মনে মনে আল্লাহকে কয়েকবার ডাকে, তারপর ঠাস করে উঠে বসে। শোয়া থেকে বসেই বুঝতে পারে তার শরীর অত্যাধিক দুর্বল। কিন্তু তাকে যে শুয়ে থাকলে চলবে না। তার সন্তান যে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে, তার কি শুয়ে থাকা মানায়? একদম নয়। কেবিনে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 7টা বাজে। লাস্টে যখন সে সময় দেখেছিল তখন 5টা বাজছিল। তারপর মানে সে 2 ঘন্টা ধরে অজ্ঞান হয়েছিল। সে তাড়াতাড়ি করে সে বেড থেকে নেমে দাঁড়ালে মনে হয় তার পুরো দুনিয়া ঘুরছে। পা টলমল করছে, মনে মনে আল্লাহর কাছে শক্তি চাইছে আর এক এক কদম ফেলছে। দেয়াল ধরে ধরে কেবিন থেকে বাইরে বের হয়ে আসলে সামান্য কিছু দূরে আয়েশা, একজন অপরিচিত যুবক আর ডাক্তারকে দেখতে পায়। আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যায় সাউদা। তাদের থেকে হাত 5 দূরে দাঁড়িয়ে শুনতে পায় ডাক্তার আয়েশা আর অচেনা যুবকটিকে বলছে, সাদাফ আউট অফ ডেঞ্জার। রক্তটা দেওয়ার যে ভয়টা পাচ্ছিলাম তা কেটে গেছে। কাল পরশু আপনারা পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কথা শুনে আয়েশা জোরে কেঁদে ওয়েটিং সিটে বসে পড়ে। বয়স্ক ডাক্তারটি আয়েশার মাথায় হাত বুলিয়ে বলে, প্রিটি গার্ল, কাঁদে না। আমাদের সাদাফ স্ট্রং বয়। এত সহজে হার মানা ছেলে সে নয়। একদম তার মায়ের মতো। তুমি তো জানোই, তাই না? আয়েশা ডাক্তারের কথা সম্মতি দিয়ে মাথা নাড়ায়। ডাক্তারটি এবার যুবকটির দিকে তাকিয়ে বলে, ইয়াং ম্যান, তুমি বললে তুমি সাদাফের চাচু, তাহলে তোমাদের এতদিন দেখলাম না কেন? ডাক্তারের মুখে অচেনা যুবকটিকে সাদাফের চাচু শুনে সাউদার অন্তরাত্মা কেঁপে ওঠে। চাচু মানে? কে এই যুবকটি? নিজেকে সাদাফের চাচু দাবি করছে কেন? তার এইসব ভাবনার মাঝেই সাউদা শুনতে পায় যুবকটি বলছে, আসলে ডাক্তার, আমার নাম রাতুল জোহাইয়ের বর্ণ। কয়েক বছর আগে ভাইয়া ভাবির মাঝে একটা ভুল বোঝাবুঝি হওয়ার দরুন আস্তারা আলাদা। আমরা ভাবিকে অনেক খুঁজি কিন্তু পাই না। আজ এখানে এসে আল্লাহর রহমতে পেয়ে গেলাম। আমি আমার ভাইয়া আর ভাবির পরিবারের সবাইকে বলেছি ভাবির কথা। তারা রওনা হয়েছে সিলেটের পথে। রাতুলের কথাগুলো শুনে সাউদার বুক প্রচণ্ডভাবে কাঁপছে। সাফওয়ান আসছে, সে যদি বাচ্চাদের কথা জেনে যায়? এই বাচ্চার জন্যই তো সাউদাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল। এখন যখন জানতে পারবে তাদের বাচ্চা আছে তখন কি হবে? আচ্ছা, সে যদি সাউদার কাছ থেকে তাদের বাচ্চাদের নিয়ে যেতে চায়? এই ভেবে তাদের বাচ্চা আসার খবর তাকে কেন দিল না সে? একটা জিনিস সাউদা শতভাগ শিওর, সাফওয়ান বাচ্চাদের কথা লুকানোর বিষয়টা জানতে পারলে ভীষণ রাগ করবে। এই রাগের কারণে যদি বাচ্চাদের থেকে তাকে দূরে সরতে হয়, তাহলে সাউদা কী নিয়ে বাঁচবে? এইসব ভাবতে ভাবতে পাশের ওয়েটিং সিটে বসে পড়ে। সে আবার রাতুলের কণ্ঠ শুনতে পায়। রাতুল বলছে, আপনারা ভাবি আর সাদাফের একটু খেয়াল রেখেন। আমার ভীষণ জরুরি একটা মিটিং আছে। এই মিটিংয়ের জন্যই আমার এখানে আসা। আমি 3 ঘন্টার মধ্যে চলে আসব। ততক্ষণ প্লিজ আপনারা তাদের খেয়াল রাখবেন। আর আমার নাম্বারটা আপনাকে দিয়ে যাচ্ছি। ভাবি বা সাদাফের কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে আমাকে ফোন দেবেন। বুঝতেই তো পারছেন, তারা আমার কাছে একজনের আমানত। যতক্ষণ না পর্যন্ত ভাইয়া এসে তাদেরকে নিজের জিম্মায় নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আমার আমানত। ডাক্তার রাতুলের কাঁধে হাত রেখে বলে, খেয়াল রাখার কথা এত আকুতি মিনতি করে কাকে বলছো বেটা? তুমি কি ভুলে গেছো? আমার পেশাই হলো মানুষের শরীরের খেয়াল রাখা, তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলা। তুমি নিশ্চিন্তে তোমার মিটিংয়ে যাও, আমরা তো আছি। রাতুল ডাক্তারের কথায় অনেকটাই ভরসা পায়। সে আরও চোখে আয়েশার দিকে একবার তাকায়। সাউদা যখন অজ্ঞান হয়ে গিয়েছিল আর রাতুল তাকে ধরে ওয়েটিং সিটে বসিয়েছিল, তখন কোথা থেকে দৌড়ে এসে হাওমাও করে কান্না শুরু করে দেয় মেয়েটা। একটু আগে ডাক্তার যখন মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছিল তখনই নামটা শুনতে পায়। কী যেন বলেছিল? হ্যাঁ, আয়েশা। রাতুল মনে মনে কয়েকবার নামটা উচ্চারণ করে নিজের অজান্তেই। তারপর আয়েশা সামনে এসে কোমল কণ্ঠে বলে, আর কান্না করবেন না, ভাবি আর সাদাব এখন ঠিক আছে। আমি একটা কাজে যাচ্ছি, আপনি প্লিজ তাদের খেয়াল রাখবেন। তাছাড়া ভাইয়ারা প্লেনেই আসতো, কিন্তু আজ আবহাওয়া বেশ খারাপ থাকার কারণে সিলেটে আসার কোনো প্ল্যান নেই। তার আসতে আসতে ভোর রাত হয়ে যেতে পারে। তাছাড়া আমি 3 ঘন্টার মধ্যে এসে পড়ব। ততক্ষণ আপনি তাদের খেয়াল রাখবেন তো? আয়েশা মাথা নাড়িয়ে তাকে আশ্বস্ত করে সে খেয়াল রাখবে। রাতুল আয়েশা ভেজার চোখগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। আয়েশা তার এমন কাজে বেশ অস্বস্তিতে পড়ে যায়। সে একটু গলা খাকারি দেয় রাতুলের ধ্যান ভাঙানোর জন্য। রাতুলের ধ্যান ভাঙলে সে ডাক্তারকে তার নাম্বার দিয়ে চলে যায় নিজের কাজে। এদিকে সাউদা পড়ে গিয়েছে আরেক চিন্তায়। তার মাথায় শুধু একটাই কথা আসছে, সাফওয়ান এসে হয়তো তার বাচ্চাদের নিয়ে যাবে তার কাছ থেকে, সাউদাকে নিবে না। এর কারণ দুটো। এক, সাউদা সিলেট আসার পর কিছুদিন পরেই ঢাকায় থাকা তার এক বন্ধুর মাধ্যমে ডিভোর্স পেপার রেডি করে সেটা সিগনেচার করে সাফওয়ানকে পাঠিয়ে দেয়। সাফওয়ানও হয়তো এতদিনে সাইন করে নতুন করে জীবন শুরু করেছে। আর সেই নতুন জীবনে সাউদার কি কোনো জায়গা বা অধিকার আছে? না, নেই।
2 নাম্বার কারণটা হলো সে বাচ্চাদের কথা লুকিয়ে সে চলে এসেছে। যদিও চিঠিতে বলে এসেছিল, কিন্তু সে চিঠি সাফান আদৌ পড়েছে কিনা সাউদার জানা নেই। হঠাৎ সাউদার মাথায় একটা কথা আসে, তাকে আবার পালাতে হবে। সাফান তাদের পেলেই বাচ্চাদের তার কাছ থেকে নিয়ে যাবে। সাউদা চাইলেও তাকে বাধা দিতে পারবে না, কারণ সাফানের অধিকার আছে বাচ্চাদের উপর আর সাফানের টাকার পাওয়ার। সিলেটে থাকলেও সে ঢাকায় থাকা সাফওয়ানের সফলতার কথা খুব ভালো করেই জানে। বর্তমানে ঢাকার বেশ নামকরা বিজনেসম্যান সাফওয়ান। সাফওয়ান চাইলে তার টাকার জোরে বাচ্চাদের কাজটাডি নিজের নামে করতে পারে। না, আর ভাবলে চলবে না, তাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। সাউদা ডাক্তারের কাছে অনেক আকুতি মিনতি করে সাদাফকে ডিসচার্জ করায়। সে বাসার উদ্দেশ্যে রওনা দেবে, তখন ডাক্তার শেখের ফোনে রাতুলের কল আসে। ডাক্তার শেখ তখন সাউদাদের সামনেই ছিল। সে ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিয়ে বলে, হ্যাঁ রাতুল বলো। আসলে ডাক্তার, আমার মনে হয় আসতে লেট হয়ে যাবে। আপনি তো দেখতেই পাচ্ছেন হুট করে কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভাইয়ারাও রাস্তায় আটকে পড়েছে বৃষ্টির কারণে। রাস্তায় গাছ পড়ে আছে, আর এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ সাহস করে এগিয়ে আসছে না গাছটা সরাতে। আপনি ভাবি কি আমাদের কথা বলবেন না? তাহলে ভাবি হাইপার হয়ে অসুস্থ হয়ে যেতে পারে। আবহাওয়ার যে অবস্থা, মনে হচ্ছে না আজ সারা রাত বৃষ্টির তাণ্ডব থামবে। তাও আমি যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব। আচ্ছা, তুমি টেনশন করো না ইয়াংম্যান, আমরা এখানে আছি। ধন্যবাদ ডাক্তার, আপনার ভরসাতেই তাদের রেখে আসছি। সাদাপের অবস্থা এখন কেমন? সে আলহামদুলিল্লাহ ভালো আছে, ঘুমাচ্ছে। আর ভাবি? সাউদা ইশারা করে ডাক্তারকে বলে সেও ঘুমাচ্ছে কথা বলতে। ডাক্তার ইশারায় তাকে বলে সে মিথ্যা বলতে পারবে না। সাউদা তার পা ধরতে গেলে ডাক্তার রেগে যায়। তারপর গলা স্বাভাবিক করে রাতুলকে বলে সেও ঘুমাচ্ছে। আচ্ছা, আমি এখন রাখছি, আমার ওয়ার্ডে যেতে হবে রাউন্ডে। আচ্ছা ডাক্তার, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ডাক্তার শেষে কল কাটার পর রেগে সাউদাকে বলে, তুমি কিন্তু বেশি করছো সাউদা। তাদের উপর তাদের বাবারও অধিকার আছে। এমন করে লুকিয়ে চুরি আর কতদিন থাকবে? যতদিন বেঁচে আছি ততদিন। আর বাচ্চাদের উপর কোনো অধিকার নেই তার? ডাক্তার আঙ্কেল, আপনি তো সব জানেন, তাও এমনটাও বলছেন। জানি বলেই বুঝতে পারছি এখানে কোনো ঘাপলা আছে। একটি মুদ্রার এপিট ওপিট না দেখেই আমি কোনো সিদ্ধান্ত নেই না। আমার মন বলছে তোমাদের মাঝে বড়সড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তোমার উচিত সাফওয়ানের মুখোমুখি হয়ে সবটা জানা বা জানানো। না ডাক্তার, তার কোনো প্রয়োজন নেই। সে নিজেই আমাকে তার জীবন থেকে চলে যেতে বলেছে। আমার ভালোবাসা আর আত্মসম্মানকে চরমভাবে অপমানিত করেছে, আঘাত করেছে। আমি ভালোবাসে অন্ধ হয়ে যেতে পারি না। যেখানে আমার ভালোবাসার কোনো দাম নেই, আমার আত্মসম্মানের কথা একবার ভাবে না, তার সাথে কিসের সংসার? ডাক্তার শেখ এই পর্যায়ে কিছু বলতে পারে না। সাউদা তাকে চুপ থাকতে দেখে বলে ওঠে, আজ রাতটা সাদাবকে নিয়ে হসপিটালেই থাকবো আমি। কাল আলো ফোটার আগেই তাকে নিয়ে আনন্দপুর আপনাদের বাসার উদ্দেশ্যে রওনা হব। সাফনরা না যাওয়া পর্যন্ত সেখানেই থাকবো। আর তোমার চাকরি, স্কুল থেকে কি এতদিনে ছুটি দেবে? না দিলে তো আর কিছু করার নেই। চাকরিটা তাহলে আমায় ছাড়তে হবে। আপনি চিন্তা করবেন না, আমি একটা না একটা ব্যবস্থা করে ফেলব। শুধু আমাদের অবস্থান সম্পর্কে তাদের জানাবেন না প্লিজ, এটা আমার শেষ অনুরোধ আপনার কাছে। ডাক্তার শেখ তাকে মেয়ের মতো ভালোবাসে আর স্নেহ করেন। সে রেগে সাউদাকে বলে, আমি কিচ্ছু জানি না, তুমি যা ভালো মনে করো করতে পারো। কথাটা বলে ডাক্তার শেখ চলে যান তার কাজে। সাউদা তার রাগ দেখে কিছু মনে করে না। এই লোকটা 5 বছরে তাদের ভীষণ আগলে রেখেছেন। একজন বাবা যেমন তার মেয়ে আর নাতি নাতনিদের রাখে, ঠিক তেমন করে সাউদা তার ভাবনা চিন্তা বাদ দিয়ে আয়েশার কাছে যায়। সে আয়েশাকে বলে, আমি তোকে এখন বাসায় পৌঁছে দিয়ে আসবো। তোর কাজ হবে আমাদের যাবতীয় জিনিসপত্র টুকটাক যা লাগে সব ব্যাগে ভরে রাখা। তারপর খেয়ে সুভাকে নিয়ে ঘুমাবি। ভোরে উঠে দুজন রেডি হয়ে থাকবি, আমি এসে রওনা দেব আনন্দপুরের উদ্দেশ্যে। বুঝেছিস সব? আয়েশা ছলছল চোখে তাকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাউদা তার চোখের দিকে তাকিয়ে দেখে পানি টলটল করছে। সে আয়েশাকে জড়িয়ে ধরে বলে, এত কাঁদিস কেন তুই? আমাকে দেখেছিস আমি কাঁদি এত? একটু কষ্টকর কয়েকদিন, তারা চলে গেলে সব আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। একটু ধৈর্য ধরে আপু, সব ঠিক করে দেবো ইনশাল্লাহ। ডাক্তার আঙ্কেল যা বললো তা একবার করে দেখো না আপু, যদি কোনো সমাধান হয়। তোকে যা বলেছি তুই শুধু তাই কর। এইসব বিষয় নিয়ে নিজের এই ছোট্ট মাথায় প্রেশার দিতে হবে না। এখন চল, সুভা পাশের বাসার আন্টিকে হয়তো আজ জ্বালিয়ে পাগল করে দিয়েছে। আয়েশা বুঝতে পারে সাউদা এই বিষয়ে কথা বলতে চাচ্ছে না, তাই সেও আর কথা বাড়ায় না। সাউদা বাসায় যাওয়ার আগে একজন নার্সকে সাদাবের কাছে রেখে যায় আর তাকে কিছু টাকা দিয়ে বলে সে না আসা পর্যন্ত যাতে নার্সটা এখানেই বসে থাকে। নার্সটাও সাউদার কথা অনুযায়ী সেখানে বসে থাকে। সাউদা বাসায় এসে শোভাকে আদর করে টুকটাক কথা বলে, তারপর তার জমানো টাকা থেকে বেশি টাকাগুলো নিয়ে হসপিটালে ফিরে আসে। সারাটা রাত সাদাপের মাথার কাছে বসে কাটিয়ে দেয়। সাদা সোফা যমজ ভাই বোন, সাউদার পুরো দুনিয়া।
দেখতে বাবা মায়ের মতোই হয়েছে। অন্যদের কাছে ভীষণ শান্ত বাচ্চা হলেও মা আর খালামণির কাছে তারা দুষ্টুমির রাজারানী। তাদের সকল আবদার দুষ্টুমি মা খালার মধ্যেই সীমাবদ্ধ। আজকেও তেমনই সকালে বায়না ধরে লুকোচুরি খেলার। খেলতে খেলতে সাদাব কখন বাসার গেটের বাইরে চলে যায় তা সাউদা বা আয়েশা কেউই খেয়াল করে না। সাউদার হঠাৎ মনে পড়ে সাদাবের কথা। সে সাদাবকে খুঁজতে খুঁজতে বাসার গেটের বাইরে এসে দেখে সাদাব রাস্তার পাশের একটা কুকুর ছানাকে আদর করছে। সাউদা তাকে পেছন থেকে ডাক দিলে সাদাব দৌড়ে সাউদার কাছে আসতে নেয়। তখন কোথা থেকে একটা সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট হয় সাদাফের। সাউদার পুরো পৃথিবীই থমকে যায়। সে কোনো মতে নিজেকে সামলে সাদাবকে নিয়ে বাসার কাছের এই হসপিটালে এনে ভর্তি করায়। ডাক্তার বলে তার জন্য 2 ব্যাগ এবি নেগেটিভ রক্ত লাগবে। আমরা সবাই জানি এই গ্রুপের ব্লাড কতটা রেয়ার। সন্তানকে বাঁচানোর চিন্তায় সে আর নিজে ঠিক রাখতে পারে না, মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই রাতুল এসে তাকে ধরে ফেলে। একটু আগে ফজরের আজান দিয়েছি। সাউদা আগে থেকে অজু করে বসে অপেক্ষা করছিল আজান দেওয়ার। আজান শেষ হলে সে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে নিজেকে বোরকাদার আবৃত করে ঘুমন্ত সাদাবকে কোলে নিয়ে রওনা হয় বাসার উদ্দেশ্যে। কিন্তু কেবিনের বাইরে এসে অনাকাঙ্ক্ষিত সেই পুরুষটিকে দেখে সাউদা আর এক পাও নড়তে পারে না। সাফওয়ানও এতদিন পর তার শখের নারীটিকে দেখে থমকে যায়। সাফওয়ান সাউদার থেকে চোখ সরিয়ে তার কোলে থাকা সাদাফের দিকে নজর দেয়। সাফওয়ান কখনো ভাবতেই পারেনি এই জীবনে তার কোনোদিন সাউদা বা তাদের সন্তানের খোঁজ পাবে। সাফওয়ান এক পা করে হেঁটে সাউদার সামনে এসে দাঁড়ায়। তাদের দুজনের চোখেই অশ্রুতে ছলছল করছে। সাফওয়ান তার হাত দুটো উঠিয়ে সাউদার মুখটা হাতের আঁচলে নেয়। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আবারও পালাতে চাইছিলে নিষ্ঠুর প্রেয়সী আমার? সাদাবকে বুকের সাথে চেপে বেডের উপর বসে আছে সাউদা, আর সাফওয়ান কেবিনে রাখা সোফায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। সাউদার চোখে মুখে এক প্রকার ভয় দেখতে পাচ্ছে সাফওয়ান। কিসের ভয়? কিছুক্ষণ পর একটা মেয়ে আরও একজন বাচ্চাকে নিয়ে কেবিনে ঢুকে। সাফওয়ান তাদের দেখে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। বাচ্চা মেয়েটা কাঁদছে। এসে আম্মু বলে সাউদার কোলে ঝাঁপিয়ে পড়ে। সাফওয়ান আরও একবার হতভম্ব হয়ে যায়। তার দুটো বাচ্চা আছে, আর সে এতদিন জানতই না তাদের সম্পর্কে। হায় কপাল! সাউদা, সাদাব, সুভা দুজনকেই বুকে চেপে বসে থাকে। সুভার সাথে আসা আয়েশা সাউদাকে বলে, আপু, তুমি তো বলেছিলে ভোরে এসে আনন্দপুরের উদ্দেশ্যে রওনা হবে। এত বেলা হয়ে যায় তাও তুমি আসো নাই, তাই আমার একটু টেনশনই হচ্ছিল। তার উপর সুভা ঘুম থেকে উঠে তোমাকে না দেখে কান্না শুরু করে দেয়। তোমাকে ফোন দিল, তোমার ফোন বন্ধ বলছিল, তাই আমি ডাক্তার আঙ্কেলকে ফোন দিই। সে আমাকে জানে তুমি নাকি এখনও হসপিটাল থেকে বের হওনি, আর আমাকে বলে আমি যেন সুভাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে আসি। সাউদার নিষ্প্রাণ গলায় বলে, ভালো করেছিস, ওদের বাবা এসে গেছে। সাউদার কথাটা কর্ণকুহরে প্রবেশ হতেই আয়েশার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। যার কাছে ধরা না দেওয়ার জন্য এত লুকোচুরি, সে নাকি এসে পড়েছে। একজন নারীর এত প্রখর ভালোবাসা ত্যাগ করা ব্যক্তিটিকে দেখার খুব আগ্রহ হলো আয়েশার। সে ঘাড় ঘুরিয়ে কেবিনের অন্যান্য জায়গা নজর বোলালো। বেশি কষ্ট করতে হলো না তাকে। একটু দূরে একজন সুদর্শন পুরুষকে বসে থাকতে দেখল। ব্যক্তিটিকে দেখে তার চোখজোড়া আবারও বড় বড় হয়ে গেল। সাফওয়ান জুহায়ের আবির, ঢাকার নামকরা বিজনেসম্যানদের একজন। তাকে আয়েশা প্রায়শই টিভিতে দেখে। এত বড় লোক বাড়ির সন্তান সাদাব সুভা, অথচ জন্মের পর থেকে তাদের দুজনকে বড় হতে হয়েছে মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের মতো। হয়তো এর চেয়ে অবস্থা খারাপ ছিল, কারণ একজন মহিলা মানুষের জন্য দুটো বাচ্চার ভরণ পোষণের ব্যবস্থা করা বেশ কঠিন। তার উপর আয়েশার পড়ালেখার খরচ, সব কিছু চালাতে গিয়ে সাউদার বেশ হিমশিম খেতে হয়। তাও হাল ছাড়ে না সে। সাফওয়ান বসা থেকে উঠে তাদের সামনে আসে। এসে সুভার মাথায় হাত বুলিয়ে তাকে ডাকে। সুভা মায়ের বুক থেকে মাথা তুলে সাফওয়ানকে দেখতে পায়। সে জানে না এই সুন্দর আঙ্কেলটাকে। সে আদো সুরে বলে, আম্মু, এই আঙ্কেলটা কে? সাউদা কিছু বলে না, চুপ করে থাকে। সাফওয়ান নিজেই তাকে বলে, আমি তোমার বাবা সোনা। বাবা? সাফওয়ান চোখ ভর্তি অশ্রু নিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সুভার তার কথা বিশ্বাস হয় না, তাই সে তার মাকে আবার জিজ্ঞেস করে, আম্মু, আঙ্কেলটা বলছে সে নাকি আমার বাবা, কিন্তু তুমি তো বলেছিলে আমাদের বাবা তোমায় ভালোবাসে না, তাই আমাদেরও ভালোবাসবে না। বাবা কি তাহলে আবার তোমাকে ভালোবাসছে, তাই আমাদের কাছে ফিরে এসেছে? বলো না আম্মু। সাফওয়ান সাউদার দিকে তাকিয়ে থাকে তার উত্তর শোনার জন্য। সুভা বারবার জিজ্ঞেস করে, সাউদা অবশেষে মুখ খুলে। সে বলে, তোমাদের বাবা তোমাদের ভালোবাসে তাই ফিরে এসেছে, যাও বাবার কাছে যাও। কথাটা বলে সে সুভাকে সাফওয়ানের দিকে এগিয়ে দেয়। সাফওয়ান হাত বাড়িয়ে মেয়েকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরে। অবশেষে সে তার সন্তানকে বুকে নিতে পারল।
সাফওয়ান সুভাকে কোলে নিয়ে হালকা শব্দ করে কেঁদে দেয়। সুভাও বাবার বুকের সাথে লেপ্টে থাকে চুপ করে। সাফওয়ান একটু পরপর তার মুখে চোখে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। সে সুভাকে বলে, বাবাকে একবার বাবা বলে ডাকবে মা? প্লিজ ডাকো একবার। বাবা? আবার ডাকো সোনা। বাবা, তুমি আমার বাবা? তুমি এতদিন কেন আমাদের কাছে আসোনি বাবা? সাফওয়ান কান্নার কারণে সুভার প্রশ্নের উত্তর দিতে পারছে না। সাউদা এখনও তাদের দিকে চোখ তুলে তাকায়নি। আয়েশা সাফওয়ানের কান্না দেখে নিজেও কেঁদে দিয়েছে। মেয়েটা বড্ড ছিচকাদনি। একটু সময় নিয়ে সাফওয়ান নিজেকে সামলায়, তারপর সুভাকে বলে, আই এম সরি মা, আই এম ভেরি ভেরি সরি। এতদিন তো আমি জানতাম না আমার একটা প্রিন্স আর প্রিন্সেস আছে। এখন তো জানতে পারলাম। এখন আর কোথাও যাব না সোনা, প্রমিস। সুভা তার পুতুলের মতো হাতটা এগিয়ে দিয়ে কথাটা বলে। সাফওয়ান তার হাতের তালুতে চুমু দিয়ে বলে, প্রমিস মা, আই লাভ ইউ বাবা। কথাটা বলে সুভা সাফওয়ানের গালে তার ঠোঁট ছুঁয়ে তাকে জড়িয়ে ধরে। সাফওয়ানের মেয়েকে পুনরায় বুকের সাথে চেপে ধরে। তাদের এই কথাবার্তা আর কান্নার আওয়াজে সাদাপের ঘুম ভেঙে যায়। সে মায়ের বুকে মাথা রেখে সুভাকে জিজ্ঞেস করে, বুনু, এই আঙ্কেলটাকে? সকলে তার কণ্ঠ শুনে তার দিকে তাকায়। সুভা চটপট করে উত্তর দেয়, ভাইয়া তুমি উঠেছ? জানো এটা আমাদের বাবা। আমাদের বাবা ফিরে এসেছে ভাইয়া। সাদাপ অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করে, সত্যি আম্মু? সাদা হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাদা পুনরায় তার মাকে জিজ্ঞেস করে, আমি বাবার কাছে যাই আম্মু? যাও। কথাটা বলে সাদাবকেও এগিয়ে দেয় সাফওয়ানের কাছে। সাফওয়ান দুজনকে বুকের সাথে জড়িয়ে ধরে। তারা আবার কান্না পাচ্ছে। পুরুষ মানুষ এত কাঁদলে চলে? বেশ কিছুক্ষণ তাদের এই কথাবার্তা চলে। এর মধ্যে আবার রাতুল এসে পড়ে। সে এসে তো আরেক এলাহি কাণ্ড। তার দুটো ভাতিজা ভাতিজি আছে, সে কাকে রেখে কাকে আদর করবে বুঝে উঠতে পারছে না। সাউদা আর আয়েশা চুপচাপ তাদের পাগলামিগুলো দেখছে। একটু কিছুক্ষণ পর তারা শান্ত হলে সাউদা বলে, সাদাব সুভাকে নাস্তা করাতে হবে। সাদাবের কিছু ওষুধও আছে, সেগুলো দেওয়ারও সময় হয়ে গেছে। সাফওয়ান সাউদার কথাটা শুনে তার দিকে তাকায়। সে আসছে পর থেকে এখনও পর্যন্ত আর একবারও তার দিকে তাকায়নি সাউদা। সাউদা সাদাবকে নেওয়ার জন্য এগিয়ে আসলে সাফওয়ান তাকে তার কোলে দিয়ে দেয়। সাউদা তাকে ফ্রেশ করিয়ে আনলে সাদাব আবার বায়না ধরে সাফওয়ানের কাছে যাবে। সাউদাকে তাকে আগে নাস্তা তারপর যেতে বলে, কিন্তু সাদাব বলে সে তার বাবার কোলে বসিয়ে নাস্তা করবে। সাউদা মানা করে দিলে কান্না শুরু করে দেয়। উপায় না পেয়ে সাউদা তাদের দুজনকে সাফওয়ানের কোলে বসিয়ে নাস্তা করায়। সাউদা এক মনে তাদের দুজনকে খাইয়ে দিচ্ছে, ভুলেও সাফওয়ানের দিকে তাকাচ্ছে না। সাফওয়ান সাদাব সুভার সাথে টুকটাক কথা বলছে আর আরও চোখে সাউদাকে দেখছে। সাউদার চোখ মুখ যেন তাকে সাউদার এতদিনের পরিশ্রমের কথাগুলো বলে দিচ্ছে। মাতৃত্বের ছাপ ফুটে আছে সাউদার মুখে শরীরে। তাদের খাইয়ে কেবল উঠবে এই সময় আরও কিছু মানুষ হুড়মুড়িয়ে কেবিনে ঢুকে। সকলে তাদের দিকে নজর দিলে দেখতে পায় সাউদার দুই ভাই এবং তার ভাবি, সাথে একটা আলুর বস্তা মানে একটা গুলুমুলু টাইপের একটা বাচ্চা ছেলে। সাউদা ভাইদের দেখে দৌড়ে তাদের কাছে গিয়ে জড়িয়ে ধরে। তিন ভাই বোনের শুরু হয় সে কি কান্না। বাচ্চার অবাক চোখে তাদের কান্না দেখতে থাকে। সাফওয়ান, রাতুল, আয়েশা তাদের চোখও ছলছল করতে থাকে। সাউদা ভাইদের ছেড়ে ভাবির কাছে গিয়ে তাকেও জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এই ভাবিটা সে অনেক শখ করে নিজের ভাইয়ের জন্য বউ করে এনেছিল। তার ভাবিও তাকে বোনের চেয়ে কম কিছু মনে করতো না। বেশ কিছুক্ষণ তাদের এই কান্নাকাটি শেষ হয়। এর মধ্যে একজন নার্স বেশ কয়েকবার এসে তাদের শান্ত হতে বলে গিয়েছে, কিন্তু তারা কি এত সহজে শান্ত হয়? তারা সকলে দুপুর পর্যন্ত থাকে। কেবিনটা এখন অনেকটা বাড়ির মতো লাগছে। একটা পেশেন্টের কেবিনে এত মানুষ থাকে? ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ায় নার্স এসে তাদের মধ্যে যে কোনো দুজনকে রেখে বাকি সকলকে চলে যেতে বলেছে। সাউদা তো অবশ্যই থাকবে, তার সাথে আরেকজন হিসেবে সকলেই থাকতে চায়। এই বলে ও চলে যাও, ও বলে এই চলে যাও। এই পর্যায়ে সাফওয়ান সকলকে ধমক দিয়ে শান্ত করে। সে বলে সাউদার সাথে সে থাকবে, বাচ্চাদের বাবা থাকবে তাদের সাথে। এখন আর কেউ কিছু বলতে পারে না। সকলে সুর করে চলে যায়। সাউদা আয়েশাকে বলে সন্ধ্যায় একবার দেখা করে যেতে আর সুভাকে নিয়ে যেতে। আয়েশা সম্মতি দিয়ে চলে যেতে নেয়, তখন সাউদা তাকে থামিয়ে দেয়। তারপর রাতুলকে বলে, ভাই ও কি একটু বাসায় দিয়ে আসতে পারবে যদি তুমি ফ্রি থাকো? তুমি কি বলছো ভাবি? আমার যত কাজই থাকুক না কেন, তোমার যে কোনো কাজে আমি সব সময় ফ্রি। সাউদা আর কিছু বলে না। আয়েশা ও রাতুলের সাথে বাসায় চলে যায়। সাউদা সাদাব সুভাকে গোসল করিয়ে খাইয়ে শুয়ে দেয়। সুভা অনেক সকালে ওঠার কারণে ঘুমিয়ে যায়। সাদাবও বাবার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কেবিনে শুধু থেকে যায় সাউদা, সাফওয়ান। এতক্ষণ পর তারা একটু ফ্রি হয় নীরবে কথা বলার জন্য। সাউদা তাদের ঘুম পাড়িয়ে নিজেও হালকা পাতলা ফ্রেশ হয়ে নেয়। তারপর সাদাবের ওষুধগুলো গোছাতে থাকে। সাফওয়ান বিড়াল পায়ে হেঁটে হেঁটে
সাউদার পেছনে এসে দাঁড়ায়। নিজের পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে সাউদার হাত জোড়া থেমে যায়। সে আস্তে আস্তে সামনে খুললে সাফওয়ানকে নিজের অতি নিকটে পায়। সাফওয়ান তার দিকে আরও এগিয়ে এসে তাকে দেয়ালের সাথে অনেকটা চেপে ধরে। সাউদা নিচের দিকে তাকিয়ে সাফওয়ানকে নিজের থেকে দূরে সরানোর জন্য ধাক্কাতে থাকে। তার এমন কাজে বিরক্ত হয়ে সাফওয়ান তার দু হাত নিজের এক হাতে দিয়ে চেপে ধরে। অন্য হাত দ্বারা সাউদার থুতনি শক্ত করে ধরে তার মুখটা উপরে ওঠায়। সাফওয়ান সাউদার মুখের দিকে তাকিয়ে থাকলেও সাউদা তার দিকে তাকায় না। সে চোখ বন্ধ করে রাখে। সাফওয়ান গম্ভীর গলায় বলে, চোখ খুলো। সাউদা তাও খুলে না। সাফওয়ান পরপর আরও কয়েকবার বলে, তাও সাউদা চোখ খুলে না। এখন সাফওয়ানের মেজাজ গরম হয়ে যায়। সে তার মুখটা এগিয়ে এনে সাউদার থুতনিতে জোরে একটা কামড় দেয়। সাউদা ব্যথায় চোখ মুখ শক্ত করে ফেলে। সাফওয়ান কামড় দেওয়ার পর বলে, এখন খুলবে নাকি অন্য কিছু করতে হবে? সাউদা ভয় পেয়ে যায় তার এমন কথায়। সে ফট করে চোখ খুলে সাফওয়ানের দিকে তাকায়। সাফওয়ান হেসে দেয় তার এহেন কাজে। সাউদা চোখ জুড়িয়ে যায় সাফওয়ানকে হাসতে দেখে। সে এখনও বিশ্বাস করতে পারছে না সাফওয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। সাফওয়ান তার হাসি থামিয়ে সাউদার দিকে তাকায়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যায়। সাফওয়ান তার মাথাটা এগিয়ে এনে সাউদার কপালের সাথে কপাল লাগিয়ে চোখ বন্ধ করে। সাউদাও একই কাজ করে। তারা দুজন কিচ্ছু বলে না, শুধু একে অপরকে অনুভব করতে থাকে। সাফওয়ান নীরবতাকে শেষ করে বলে ওঠে, একবারও বুক কাঁপল না সাফওয়ান জুহাইরকে ছেড়ে আসতে? মিসেস জুহাইর, মিস্টার জুহাইর নিজেই মুক্তি চেয়েছিলেন, নিজের জীবন থেকে চলে যেতে বলেছিলেন। তার কথা কিভাবে অমান্য করি বলেন? তাই বুক কাঁপেনি। মিস্টার জুহাইরের যে রাগের সময় মাথা ঠিক থাকে না, এটা কি মিসেস জুহাইর জানতো না? তাও কেন ওই কথা মাথায় নিয়ে চলে আসলো? জানতো এই কথা, কিন্তু মিস্টার জুহাইর আমার ভালোবাসাকে অপমান করেছিল, আমার আত্মসম্মানে চরম আঘাত এনেছিল। মিসেস জুহাইর আর যাই হোক নিজের আত্মসম্মান বিকিয়ে সেখানে পড়ে থাকতে পারত না, তাই সে চলে এসেছে এবং বেশ করেছে। এখন যদি শাস্তিস্বরূপ মিসেস জুহাইরের কাছ থেকে সাদাব জুহাইর আর সুভা জুহাইরকে কেড়ে নেওয়া হয়, তাহলে এই কাজটা কেমন হবে? বেশ ভালোই হবে। কিন্তু এর পরের দিন সাদাব জুহাইর আর সুভা জুহাইরের মাকে মৃত অবস্থায় পাবেন। তার এই কথা শুনে সাফওয়ান ফট করে চোখ খুলে সাউদার দিকে তাকায়। দেখতে পায় সাউদার বন্ধ চোখ জোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। রাতুল ড্রাইভিংয়ের ফাঁকে আরও চোখে আয়েশাকে দেখছে। সে বুঝতে পারছে না মেয়েটা সাউদার কে হয়। তার জানা মতে সিলেটে সাউদার বংশের কেউ থাকে না। সে আমতা আমতা করে আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা, আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আয়েশা সাবলীলভাবেই বলে, আমি জানি আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন। কি? আপনি জানতে চাইছেন আমি সাউদা আপুর কে হই বা তাকে আমি কেন আপু বলে ডাকি, কেনই বা তার সাথে থাকি, এই তো? রাতুল এক বাক্যে জবাব দেয়, আয়েশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, সাউদা আপু যেবার প্রথম আমাদের স্কুলে আসে তখন আমি ক্লাস 9-এর শিক্ষার্থী ছিলাম। পড়ালেখায় বলা চলে ভালোই মেধাবী ছিলাম। বোর্ড এক্সামগুলোতে জেলার মধ্যে টপ করেছি। কিন্তু এত মেধাবী হয়েও পড়ালেখা করতে হতো আমাকে লুকিয়ে চুরিয়ে। রাতুল ফট করে প্রশ্ন করে উঠে, কেন? কারণ আমার সৎ মায়ের জন্য। আমার 5 বছর বয়সে আমার মা মারা যান। বাবা আরেকজনকে বিয়ে করে, যে কিনা বর্তমানে আমার সৎ মা। সে ছোটোবেলা থেকে আমাকে সহ্য করতে পারে না। সতীনের মেয়ে কিনা, তার উপর তার মেয়ে অর্থাৎ আমার সৎ বোন, সে প্রতি ক্লাসে ফেল করে করে উপরে ক্লাসে ওঠে। সেখানে আমার এত ভালো রেজাল্ট আমার সৎ মায়ের চোখের বিষ হয়ে ওঠে। তো ক্লাস 9-এ থাকতে সে আমার বিয়ে ঠিক করে আমার থেকে দ্বিগুণ বয়সের একজনের সাথে। পাত্রকে আমি দূর থেকে একবার দেখেছিলাম। আমার বাবার থেকে বয়সে কয়েক বছরের ছোট হবে এটাই লাগলো আমার। তো সাউদা ম্যাম, যিনি কিনা আমাদের স্কুলের বাংলা এবং ইংরেজি শিক্ষিকা ছিলেন, সে যেন কার মাধ্যমে শুনে ফেলে আমার ওই বিয়ের কথা। আমি আবার তার ভীষণ প্রিয় ছিলাম। খবর পেয়ে সে পুলিশ নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করে। নাবালিকা ছিলাম তাই ওই যাত্রায় বেঁচে যাই, কিন্তু বাপের বাড়িতে আর আমার জায়গা হয় না ওই দিনের পর। আমার সৎ মা ওই দিনই আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার যাওয়ার আর কোনো জায়গা ছিল না দেখে সাউদা ম্যাম আমাকে তার বাসায় জায়গা দেয়। কয়েক মাস পর জানতে পারি ম্যাম তার স্বামীকে ছেড়ে এসে পড়েছে আর সে প্রেগনেন্ট। তখন আমার সৎ মা নানা রকমের কুৎসা রটাতে শুরু করে। ওইখানে থাকা আমাদের জন্য এক প্রকারের অসম্ভব হয়ে গিয়েছিল, তাই আমরা এখানে এসে পড়ি। এখানে এসে আপু কিছু স্টুডেন্ট পড়িয়ে আর কাপড় সেলাই করে কোনো চাকরি না হওয়া পর্যন্ত। প্রায় 1 বছর পর আপু এখানকার একটা প্রাইমারি স্কুলে চাকরি পায়। বাচ্চাদের আমার কাছে রেখে আপু স্কুলে যেত। সে আসার পর আমি ক্লাস করতে যেতাম। 16 বছরের আমার জন্য দুটো দুধের শিশুর দেখভাল করা বেশ কঠিনই ছিল, কিন্তু সাউদা আপুর কাজগুলোর সামনে আমার এই কাজ কিছুই ছিল না। এভাবে চলছিল দিনকাল। রাতুল কোনো কথা বলে না, চুপচাপ আয়েশার কথা শুনি। এর কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে এসে পৌঁছায়। আয়েশা চুপচাপ গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। সে বাসার ভিতরে ঢোকার আগ পর্যন্ত রাতুল তার দিকে তাকিয়ে থাকে। তারপর সেও চলে যায় নিজের হোটেলে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? তোমাকে বলছি না আমাকে প্রয়োজন ব্যতীত ফোন দেবে না, আমাকে তাও কেন ডিস্টার্ব করো বারে বারে? আইমানের এমন রুক্ষভাবে কথা বলায় অনামিকা ভীষণ কষ্ট পায়। এ পুরুষটা এমন কেন? একটু ভালো করে কথা বললে কি হয়? বাকি সবার সাথে ঠিকই ভালো করে কথা বলতে পারে, শুধু অনামিকার বেলা এমন রুক্ষ কণ্ঠ তার। অনামিকা একটা ঢোক গিলে বলে, ভাবির ব্যাপারে জিজ্ঞেস করতে আপনাকে ফোন করেছিলাম। দেখা হয়েছে ভাবির সাথে? আপুর ব্যাপারে জিজ্ঞেস করার জন্য আমাকে কেন ফোন করা লাগবে? তোমার আর দুই ভাই কই? তাদের থেকেই তো জিজ্ঞেস করতে পারতে ভাবির কথা। অনামিকার এ পর্যায়ে ভীষণ খারাপ লাগে, সেই সাথে রাগও হয়। সে একটু রেগে গিয়ে বলে, ভুল হয়েছে, আমার বাপ মাফ করে দেন, আর জীবনে আপনাকে ফোন দেব না। কথাটা বলে অনামিকা কল কাট করবে, তখন আয়মান তাকে কল কাটতে বারণ করে। আয়মান তাকে বলে, প্রথমত আমি তোমার বাপ না, তাই আর একবার এই কথা বলে এমন এক থাপ্পড় লাগাবো দিনের বেলায় চাঁদ দেখিয়ে দেব। দ্বিতীয়ত আর কল দেবে না, এই কথাটা পূর্বেও বহুবার বলেছ, কিন্তু কথাটা রাখতে পেরেছ কি? অনামিকা চুপ থাকে। তার নীরবতাই আয়মানের কথা সম্মতি দিচ্ছে। অনামিকা কিছু বলছে না দেখে আয়মান নিজ থেকেই বলে, কি হলো, কথা বলছে না কেন? কোনো কথা নেই তাই বলছি না। অনামিকার গলাটা কেমন ভারী শোনালো। এ পর্যায়ে আয়মান বলে, আপুরা ঠিক আছে। জানো আপু টুইন্স হয়েছে, একজন ছেলে একজন মেয়ে। মাশাআল্লাহ, এত কিউট। আমি তোমাকে ছবি দিচ্ছি, বাসার সবাইকে দেখিও। আর এখানে নেটওয়ার্ক বেশি একটা ভালো না, তাই ফোন দিয়ে হয়তো সব সময় পাবে না। এর জন্য নিজেও দুশ্চিন্তা করো না, বাসা সকলকেও কথাটা বলে দিও। আচ্ছা, একটা কথা আয়মান ভাই। আয়মান জানে অনামিকা কি বলতে পারে, বিগত কয়েক বছর ধরেই জানে এই কথাটা। অনামিকা তো তাকে বলেনি, তাহলে কিভাবে জানে সে? সে যে অনামিকার ভেতর বাহির দুটোই খুব ভালো করে পড়তে জানে। আয়মান বলে, বলো কি বলবে? অনামিকা কথাটা বলতে গিয়েও বলতে পারে না, একদম ঠোঁটের আগায় এসে থেমে যায়। আজও পারল না সে কথাটা বলতে। আদৌ কোনোদিন পারবে কি না তাও অনামিকা জানে না। কিছু না, রাখছি, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ। একসাথে সব কথা বলে ফোনটা কট করে কেটে দেয়। আয়মান একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ, তারপর বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। মরে যাওয়া এতই সহজ? পারবে ওই অন্ধকার কবরে থাকতে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ওই অন্ধকার কবরই একদিন আমাদের স্থায়ী ঠিকানা হবে। সকলকে ওই ঘরে একদিন না একদিন ফিরে যেতে হবে। কেউ চায় না ওই অন্ধকার ঘরে যেতে, কিন্তু সকলকেই যেতে হবে। আমাকেও সকলের মতোই যেতে হবে। শুধু পার্থক্যটা হবে আমি একটু তাড়াতাড়িই চলে যাব। সাউদা চোখ বন্ধ করে কথাগুলো বলে। সাফান সাউদাকে এক ধ্যানে দেখতে থাকে। এতদিনের তৃষ্ণা কি আর একদিনে মিটবে? হয়তো হ্যাঁ, হয়তো না। তুমিও চলে যাবে, আমিও চলে যাব, তাহলে আমাদের সন্তানদের কে দেখবে? সাফওয়ানের চলে যাওয়ার কথা শুনে সাউদার ভ্রু কুঁচকে যায়। সে চোখ খুলে সাফওয়ানের দিকে তাকালে দেখতে পায় সাফওয়ানও তার দিকেই তাকিয়ে আছে। সে সাফওয়ানকে প্রশ্ন করে, আপনি আবার কই যাবেন? কথা তো হচ্ছিল আমাকে নিয়ে। ও মা, তুমিও যদি না থাকো তাহলে আমি থেকে কি করব? আমিও তোমার সাথে সাথে চলে যাব অন্ধকার সেই ঘরে। তারপর আমাদের সন্তানেরা দুনিয়ায় চূর্ণ ছাড়ার মতো থাকবে। সাউদার মেজাজ খারাপ হয়ে যায়। সে সাফওয়ানকে নিজের থেকে সরানোর মুষ্টামুষ্টি শুরু করে, কিন্তু সাফওয়ান কি আর তাকে ছাড়ে? নিজেকে সাফওয়ানের কাছ থেকে মুক্ত করতে না পেরে সাউদা আরও রেগে যায় আর বলে, ছাড়ুন আমাকে, মেজাজ খারাপ হচ্ছে। আমি চাই না কোনো প্রকার চিল্লাপাল্লা করতে। বাচ্চারা কাঁচা ঘুম থেকে উঠে গেলে পরে ঘ্যান ঘ্যান করবে। আমি কোনো চিল্লাপাল্লা করতে চাই না। যা করতে চাই তা হলো। সাউদার চোখ পাকিয়ে তার দিকে তাকিয়ে বলে, কি করতে চান? সাফওয়ান অসভ্যের মতো হেসে বলে, রোমান্স। কথাটা বলেই হামলা চালায় সাউদার ওষ্ঠের ওপর। ঢেলে দিতে থাকে এতদিনের জমানো সব ভালোবাসা আদর। সাউদা নিমিষেই ছটফট করে ওঠে এই স্পর্শ থেকে বাঁচতে, কিন্তু পারে না। সাফওয়ান নিজের মতো আদর করে, তারপর ছাড়ে। সাউদা তোর রেগে বোম হয়ে আছে। সে চিবিয়ে চিবিয়ে বলে, লজ্জা করে না ঘরে স্ত্রী রেখে পরনারীর সাথে এমন করতে? একবারও ভাবলেন না নিজের স্ত্রীর কথা? স্ত্রী তো এতদিন ঘরে ছিল না, ঘর ছাড়া ছিল সে। আজই না তাকে পেলাম। আর পরনারী কাকে বলছো? আমি? তুমি পরনারী হলে আপন নারীকে? তাহলে আমার? কেন? অহনা কই? সাফওয়ান এখন পুরো বিষয়টা বুঝতে পারল। সে সাউদাকে বলে, বিশ্বাস করো তার সাথে আমার কোনো সম্পর্ক। সাফওয়ান তার পুরো কথা শেষ করতে পারে না, তার আগেই সুভা ঘুমের মধ্যেই কান্না করে ওঠে। তার কান্না শুনে সাফওয়ান সাউদা দুজনেই চমকে যায়। সাফওয়ানের হাতের বাঁধন হালকা হলে সাউদা তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর তাড়াতাড়ি করে সুভার কাছে গিয়ে তাকে শান্ত করতে থাকে। সুভা শান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লে সে সাফওয়ানের সামনে এসে বলে, আমি জানি আমার ওদের উপর যেমন অধিকার আছে তেমন আপনারও আছে। আমি তো অস্বীকার করতে চাইলেও আজকের পর হয়তো আর পারবো না। আল্লাহ হয়তো চাইতেন সাদাফ সুভা তাদের বাবার দেখা পাক, বা
তার পুরো পরিবারকে দেখুক, তাই হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি বা আপনারা আসবেন, ওদের সাথে সময় কাটাবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওদের মায়ের সাথে আপনার কোনো প্রকার সম্পর্ক নেই। সেই সম্পর্ক আমাদের দুজনের সম্মতিক্রমে গত 5 বছর আগে ভেঙে গেছে। এখন আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। তাই বলবো, সামনে থেকে এমন অযাচিত কাজ আর করবেন না। আমার সন্তানদের উপর আপনার অধিকার আছে, কিন্তু আমার উপর না। কথাটা বলে সাউদা কেবিন থেকে বের হয়ে যেতে নেয়, কিন্তু সাফওয়ান তার হাত ধরে আটকে দেয়। তারপর তাকে টেনে এনে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, ওদের সাথে সম্পর্ক হওয়ার আগে ওদের মায়ের সাথেই তো আমার সম্পর্ক হয়েছে, তাই না? না হলে ওরা আসতো কোথা থেকে? বহুত ছাড় দিয়েছি, বেশি বার বেড়েছো তুমি। ঠিক আছে, ব্যাপার না। এই বাড়াবাড়ি কিভাবে কমাতে হয় তা সাফান জোহাইর আবির ভালো করেই জানেন। আর অধিকারের কথা বললে না, এই দুনিয়ায় তোমার বাবা মার পর আমার অধিকার সবচেয়ে বেশি। এমন কিছুই হয়নি যার কারণে আমি আমার অধিকার ছেড়ে দেব। তোমার একটা ভুল বোঝার কারণে আমি আমার জীবনের 5টা বছর হারিয়েছি। আমার সন্তানদের এই পৃথিবীতে আসা, তাদের বেড়ে ওঠা, তাদের প্রথম স্পর্শ, এই সুন্দর অনুভূতিগুলো থেকে বঞ্চিত হয়েছি। আর না, ব্যাস। তোমাকে এবার ঘাড় ধরে নিয়ে যাব আমার শহরে, বন্দি করে রাখবো আমার ভালোবাসা নামক খাঁচায়। দেখি তুমি কিভাবে আবার পালাও। এটা আমার চ্যালেঞ্জ তোমার সাথে। সাউদা তার ছেলের হাসি দিয়ে বলে, আজকাল দিবাস্বপ্ন দেখছেন দেখি। দিবাস্বপ্ন নাকি অন্য কিছু, তা তো সময়ই বলে দেবে মিসেস সাফান জোহাইর আবির। দুজনেই দুজনের দিকে ক্ষোভ নিয়ে তাকিয়ে আছে, যে চোখে চোখেই তাদের নীরব যুদ্ধ চলছে। সাউদাকে খুঁজে পাওয়ার আজ 5ম দিন। সাদাবকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে একদিন পরই। এই কয়েকদিনে সবাই তাকে অনেকভাবে বুঝিয়েছে, তার কাছে পুরো বিষয়টা ব্যাখ্যা করতে চেয়েছে, কিন্তু সাউদা কোনো কথা শুনতে নারাজ। তার মনে অভিমানের বিশাল পাহাড় হয়েছে। এই পাহাড় ভাঙা এতটা সহজ হবে না। সাফানও আবার তাকে বেশি তেল মারেনি, কারণ সে জানে এখন সাউদাকে যতই বলা হোক বা বোঝানো হোক, সে আজাইরা জেদ ধরে বসে থাকবে। তাই সে ঠিক করেছে সে এখানে থেকেই সাউদার অভিমান ভাঙাবে। যতদিন সাউদা মানবে না, সেও হত্যে দিয়ে তার কাছেই পড়ে থাকবে। সাউদার ভাইরা, তার ভাবি, রাতুল সবাই চলে গেছে, থেকে গেছে শুধু সাফওয়ান। তারা যাওয়ার আগে এটা পর্যন্ত বলেছে সাফওয়ানের বাসায় না যাক, সে তার বাবার বাড়ি আছে, সেখানেও যেতে বলে সকলে। কিন্তু সাউদা বলে, আমি একজন শিক্ষিত নারী, তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে। আমি কেন আমার বাচ্চাদের নিয়ে বাবাইয়ের ঘাড়ের ওপর বসে খাবো? এমন না আমি উপার্জন করতে অক্ষম। তোমরা সকলে চলে যাও, আমিও কিছুদিনের মধ্যে সকলকে নিয়ে ঢাকায় শিফট করব, কিন্তু তার আগে নিজের একটা উপার্জনের পথ তৈরি করি, তারপর আমি ঢাকায় ফিরব। সকলে মন খারাপ করে চলে যায়। সাউদা পুনরায় তার আগে রুটিন মাফিক কাজ শুরু করে, কিন্তু এই জায়গায় এখন একটু পরিবর্তন এসেছে। বাচ্চাদের একটা কিন্ডারগার্টেনে ভর্তি করানো হয়েছিল কিছুদিন আগে, যদিও তারা ছোট পড়ার জন্য তেমন চাপ দেওয়া হয় না, কিন্তু সাউদা চায় তারা যাতে আস্তে আস্তে করে পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে। আগে বাচ্চাদের কিন্ডারগার্টেনে দিয়ে আসতো আয়েশা বা সাউদা, কিন্তু এখন এই কাজটা করে সাফওয়ান। সাফওয়ান তাদের সাথে একই বাসায় থাকে না, কিন্তু তাদের বাসার কাছাকাছি একটা হোটেলে উঠেছে। সকালে বাচ্চাদের নিয়ে হই হুল্লোড় করে কিন্ডারগার্টেনে যায়, আবার নিয়েও আসে হই হুল্লোড় করতে করতে। এই কয়েকদিনে বাচ্চারা বাবার নেওয়াটা হয়ে গিয়েছে, কথায় কথায় বাবাকে তাদের চাই। সাউদা মাঝে মাঝে একা একাই কপাল চাপড়ায় তাদের এই আমূল পরিবর্তন দেখে। কেমন পট্টিবাজের দল, বাপকে পেয়ে মাকেই ভুলে যাচ্ছে। একদিন বিকেলে সাদাব সুভা বায়না ধরে তারা বাবা মায়ের সাথে পার্কে যাবে। সাফওয়ান তো এক পায়ে রাজি। তার বাচ্চারা তার কাছে আবদার করলে সে যতক্ষণ না পর্যন্ত সে আবদার পূরণ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে শান্তি পায় না। সাউদা এক কথা মানা করে দেয়। সে বলে, পার্কে যেতে হলে একজনের সাথে যাও, হয় বাবা নয়তো মা। পাড়া প্রতিবেশীরা অচেনা একটা ছেলের সাথে তাকে দেখলে কুচ্ছা রটাতে সময় নেবে না। তারা তো আর জানতে চাইবে না লোকটা তার কি হয়। একটা জিনিস পেলেই তারা তিল থেকে তাল বানিয়ে দেবে। এই সমাজে একজন সিঙ্গেল মাদারের টিকে থাকা যে কতটা কঠিন, যে এই পরিস্থিতির মধ্য দিয়ে যায় একমাত্র সেই জানে। এমনিতেও হালকা পাতলা গুঞ্জন শোনা যাচ্ছে তার নামে। মায়ের এমন কথা, তারা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলে। সাফওয়ান বাচ্চাদের এমন অবস্থা দেখে অনেক রিকোয়েস্ট করে, পরে সাউদাকে রাজি করায়। তারা 4 জন পার্কে যায় ঘুরতে। আয়েশা বাসায় থাকে। সুভা তার বাবার হাত ধরে হাঁটছে, আর সাদাব তার মায়ের। কিছুক্ষণ হাঁটার পর তারা বলে বাবার সাথে খেলবে। সাফওয়ান তা বিনা বাক্যে মেনে নেয়। বেশ কিছুক্ষণ 3 জনে মিলে দৌড়াদৌড়ি লাফঝাপ করে হাঁপিয়ে ওঠে। সাদাব সুভা এই প্রথম বাবার সাথে এত সুন্দর মুহূর্ত পার করেছে বলে তাদের সময়ের দিকে কোনো খেয়ালও নেই। সাউদা বকে কয়ে তাদের এক জায়গায় বসায়, না হলে বিচ্ছু দুইটা আরও লম্পঝম্প করত। সন্ধ্যা হওয়ার একটু আগেই তারা বাসায় এসে পড়ে। সাফওয়ান বাসায় ঢুকে না, বাহির থেকেই তাদের থেকে বিদায় নেয়। যাওয়ার আগে সাদাব সুভাকে বলে, বাবার কলিজারা, বাবা যদি একটা রিকোয়েস্ট করে তাহলে কি তোমরা রাখবে? তারা দুজনেই বলে, হ্যাঁ বাবা রাখবো। সাফওয়ান তাদের জড়িয়ে ধরে বলে,
কালকে হয়তো সকালে তোমাদের সাথে স্কুলে যেতে পারবো না। তোমরা খালামণির সাথে গুড বয় আর গুড গার্লের মতো করে চলে যেও, আর এসে ভালো বাবুদের মতো মায়ের কথা শুনে চলো। তাহলে বাবা তোমাদের আরও ভালোবাসবে। ঠিক আছে সোনারা? তারা দুজন একসাথে বলে ওঠে, আচ্ছা বাবা। সাউদা এতক্ষণ এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। সাফওয়ানের কথা শুনে তার মনে হয় সাফওয়ান হয়তো কোথাও যাবে। তার মনটা একটু উসখুস করতে থাকে। বাচ্চাদের সময় নিয়ে আদর করে সাফওয়ান। সাফওয়ানের চোখে হালকা পানি দেখতে পায় সাউদা। সে তাদের নিয়ে ভেতরে চলে, কিন্তু সাফওয়ান তার হোটেলের উদ্দেশ্যে যায় না। সে সাউদার বাসার সামনেই দাঁড়িয়ে থাকে। তার মন কেন জানি বলছে সাউদা আসবে। হলোও তাই। মিনিট দুয়েক পর সাউদা বাসা থেকে বের হয়ে এসে তার কাছে আসে। সাউদা নিচের দিকেই তাকিয়ে উসখুস করতে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কিছু জিজ্ঞেস করতে চায়। সাফওয়ান জানে সে কী জিজ্ঞেস করতে চায়, তাই সে বলা শুরু করে, আজ রাতে ঢাকা যাব, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। না গেলে অনেক লস হবে কোম্পানির, তাই যাচ্ছি, না হলে যেতাম না। মিটিং শেষ করে আবার রওনা হব। সাউদা চুপ করে তার কথা শুনে, তারপর নীরবতা রেখেই বাসার ভিতরে যেতে শুরু করে, কিন্তু সাফওয়ান তাকে হাত ধরে আটকে দেয়। হ্যাচকার টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে এসে বলে, একটু সদয় হওয়া যায় না? এত নিষ্ঠুর তো ছিলে না তুমি। নিশ্চুপ সাউদা। ঠিক আছে, আমিও আমার সেই সাউদাকে হাসিল করি, তবে দম নেব। যাও, ভেতরে যাও। কথাটা বলে সাউদার কপালে একটা ভালোবাসার পরশ দেয়। সন্ধ্যা হয়ে গেছে। আশেপাশে তেমন কেউ নেই বলেই সাফওয়ান সুযোগকে সদ্ব্যবহার করে ফেলে। সাউদাকে ছেড়ে দিলে সাউদা আবার হাঁটা দেয়। দুই এক কদম হেঁটে হালকা একটু ঘাড় ঘুরিয়ে সাফওয়ানকে বলে, সাবধানে যাবেন, আল্লাহ হাফেজ। কথাটা বলে হনহনিয়ে বাসার ভিতর ঢুকে পড়ে। তার এই সামান্য কথাটুকু শুনে সাফওয়ানের খুশির সীমা থাকে না। অভিমানের বরফ একটু একটু গলছে মনে হচ্ছে। এদিকে রাতুল সেদিনের পর থেকে আয়েশাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না। চোখ বন্ধ করলে মেয়েটার মলিন মুখখানা তার চোখের সামনে ভেসে বেড়ায়। তার এমন অনুভূতি আগে কখনোই হয়নি। সে আর আয়মান প্রেমের বিরুদ্ধে। ভার্সিটি লাইফে তারা কত প্রপোজ পেয়েছে তার ইয়ত্তা নেই। তারা কখনোই এসব নিয়ে বেশি একটা মাথা ঘামাতো না। সেই রাতুল নাকি একজনকে এক পলক দেখার জন্য এমন হাঁসফাঁস করছে। আয়েশাকে সেদিন বাসায় ড্রপ করে দিয়ে আসার পর আর একদিনও তাদের দেখা সাক্ষাৎ হয়নি। কেন হয়নি? হয়তো আয়েশা চায়নি বা ভাগ্যে ছিল না। একটু যে ফোন দিয়ে কথা বলবে তাও পারছে না। একে তো আয়েশার ফোন নাম্বার নেই, দুইয়ে তার নিজেরও কেমন একটা হেজিটেশন হচ্ছে। সব মিলিয়ে রাতুলের অবস্থা পুরাই টাইট। অনামিকা ছোট থেকে আয়মানকে ভালোবাসে। আয়মানকে নিয়ে তার ভাবতে প্রচণ্ড ভালো লাগতো। তার কথা মনে পড়লেই অনামিকার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠত। ছোট ছিল তখন তো আর এই ভালোবাসা টাসা বুঝতো না। আস্তে আস্তে যখন বড় হলো, বন্ধু বান্ধব থেকে জানতে পারলো তার এই অনুভূতিগুলোর সুন্দর একটা নাম আছে, তখন থেকে যেন আরও বেশি করে চাইতে লাগলো আয়মানকে। সবই ঠিক ছিল, মাঝখান দিয়ে সাউদা নিখোঁজের ঘটনাটা সব উলটপালট করে দেয়। সাফওয়ানের দ্বারা আঘাত পেয়েই সাউদা নিখোঁজ হয়ে যায়। এই কথাটা যখন আয়মান এবং তার পুরো পরিবার জানতে পারলো, তারা সাফওয়ানদের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। আয়মান তার বোনকে এতটাই ভালোবাসতো যে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড রাতুলের সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছিল। পরে অবশ্য সাফওয়ানের মায়ের অসুস্থতার সময় সব ঠিকও করে নেয় দুই পরিবার, কিন্তু আয়মান তাদের কারোর সাথেই তেমন কথা বলতো না, একমাত্র রাতুল ব্যতীত। শুরুতে অনামিকার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিয়েছিল আয়মান। তারপর একদিন সে কি কান্না অনামিকার! সে আয়মানকে বলেছিল তার সাথে কথা না বলা পর্যন্ত সে কিচ্ছু খাবে না। আয়মান কথাটা হালকাভাবে নিলেও অনামিকা তা করে দেখিয়েছিল। 3 দিন পর্যন্ত পানি ব্যতীত কিছু খায়নি। চতুর্থ দিন মাথা ঘুরে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছিল। আয়মান তার এমন পাগলামি দেখে তখনই বুঝতে পেরেছিল কেস জন্ডিস। অনামিকার এমন পাগলামি সহ্য করতে না পেরে শেষে তার সাথেও কথা বলা শুরু করে, কিন্তু কখনোই ভালোভাবে কথা বলতো না। সব সময় ধমকের উপর রাখে, এটা করবা না, ওটা করবা না, এভাবে চলবে। ওই ছেলের সাথে কেন কথা বলেছ? কত কত রেস্ট্রিকশনের উপর যে সে অনামিকাকে রাখে। অনামিকাও তাকে ভালোবেসে মুখ বুঝে সব সহ্য করে নেয়। বড্ড ভালোবাসে কিনা মেয়েটা তাকে। লাস্ট 2-1 বছর ধরে আয়মানও তার জন্য কিছু একটা ফিল করা শুরু করে। যখন সে বুঝতে পারে এই ন্যাকামির বস্তাকে ভালোবেসে ফেলে, তারপর থেকে আরও কঠোর হয়ে গেছে তার প্রতি। কারণে অকারণে তাকে ধমকায় আয়মান। তার কথা ভালো, যখন একবার বেশিই ফেলেছি, বিয়ে তাকেই করব, কিন্তু তার আগে একটু পরীক্ষা করে দেখি ভবিষ্যতে কতটা সহ্য করে সংসার করতে পারে। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে আছে সাউদা। তার বুকের ভিতর কেমন ধরফর করছে, অস্থির অস্থির লাগছে হঠাৎ করেই। কোরআন শরীফ পড়তে গিয়েছিল, এই অস্বস্তির জন্য পড়তে পারছে না। আয়েশা তার এমন ছটফটানি দেখিয়ে বলে, কি হয়েছে আপু? জানি না রে, বুকের ভিতর কেমন একটা করছে, অস্থির লাগছে। আয়েশা তার হিজাব খুলে দিয়ে ছোট্ট টেবিল ফ্যানের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। তার ধারণা সাউদার হয়তো প্রেশার বেড়ে গিয়েছে, তাই মনে লাগছে।
কোনো কিছুই সাউদাকে শান্ত করতে পারছে না। তার এই ছটফটানির মধ্যেই সূর্য উঠে যায়। আস্তে আস্তে বেলা বাড়তে থাকে, সেই সাথে সাউদার ছটফটানিও। সকাল 8টার দিকে রাতুল তাকে ফোন করে। এত সকালে ফোন করায় সাউদার বুকে একটা চিপ দেয়। সে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। তারপর মিনিট 2 পার হয়ে যায়। আয়েশা তখনও তার পাশেই বসে আছে। হুট করে সাউদা বসা থেকে শুয়ে পড়ে। আয়েশা আপু বলে চিৎকার করে তার কাছে গিয়ে তাকে ডাকতে থাকে। দেখে সাউদা অজ্ঞান হয়ে গিয়েছে। সাউদার ফোনটা হাতে নিয়ে দেখে রাতুল এখনও লাইনে আছে। তার ফোনটা কানে নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ওইখানে? কি এমন বললেন যেটা শুনে আপু অজ্ঞান হয়ে গেল? রাতুল কান্নামাখা গলায় বলে, ভাই অ্যাক্সিডেন্ট করেছি। কথাটা শুনে আয়েশার হাত থেকে ফোনটা পড়ে যায়। পিট পিট করে চোখ খুলে সাফওয়ান। মাথাটা বেশ ভার হয়ে আছে। সে যে কেবিনে আছে সেটা জানালার পর্দাগুলো দিয়ে রাখায় বোঝা যাচ্ছে না এখন দিন নাকি রাত। রুমে অবশ্য লাইট জ্বালানোই আছে। সাফওয়ান তার ভালো হাতটা উঁচু করে নিজের মাথায় স্পর্শ করতে চাইল, কিন্তু হাতটাও কেমন ভারী ভারী লাগছে। মনে হচ্ছে কেউ একজন তার হাতটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সে তার ঘাড় ঘুরিয়ে বাম হাতটার দিকে তাকায়। আয় হায়, এ কী দেখছে? সে কোনো স্বপ্ন দেখছে না তো? সাউদা তার বেডের পাশে টুলে বসে আছে বললে ভুল হবে। সে সাফওয়ানের বাম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধরে সেই হাতের সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। সাউদা এখানে কেন? আর তাকে এমন বিধ্বস্তি বা লাগছে কেন? সাফওয়ান একটু নড়াচড়া করলে সাউদার ঘুমটা ভেঙে যায়। সাউদার চোখ খুলে সাফওয়ানের দিকে তাকালে দেখতে পায় সাফওয়ানও তার দিকেই তাকিয়ে আছে। হুট করে ঘুম ভেঙে যাওয়ায় সে প্রথমে বিষয়টা ধরতে পারে না, কিন্তু যখন বুঝতে পারে সাফওয়ানের জ্ঞান ফিরেছে, সে ঝাঁপিয়ে পড়ে সাফওয়ানের বুকের উপর। হাও মাও করে কাঁদতে থাকে। সাফওয়ান হতভম্ব হয়ে যায় সাউদাকে এইভাবে কাঁদতে দেখে। সে তাড়াতাড়ি করে উঠে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু ডান হাতের ব্যথা আর শরীর দুর্বল থাকার কারণে পারে না। তাই বাম হাত দিয়ে জড়িয়ে ধরে তাকে শান্ত করার বৃথা চেষ্টা করে। বেশ কিছুক্ষণ কান্না করার পর সাউদা একটু শান্ত হয়, কিন্তু কান্না এখনও থামেনি। সাফওয়ানের বুকে মাথা রেখে এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাফওয়ান তার সাথে একটু মজা নেওয়ার জন্য বলে, এমনি তো বলো ভালোবাসা আর নেই, তাহলে সামান্য একটা অ্যাক্সিডেন্ট করেছি বলে এমন মরা কান্না কাঁদছো কেন? না, মনে হয় মরে টরে গেছি। কথাটা শেষ করতে না করতে সাউদা সাফওয়ানের বুকে ভয়ে ভয়ে একটা কামড় দেয়। সাফওয়ান দাঁত মুখ খিচে তা সহ্য করে নেয়। নিজের সম্পূর্ণ রাগ মিটিয়ে তারপর মুখ তুলে সাউদা দেখে সাফওয়ান চোখ বন্ধ করে মুখ খিচিয়ে রেখেছে। সে বুঝতে পারে কামড়টা ভালোই লেগেছে, তাই কামড়ের জায়গায় আবার ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। বেশ কিছুক্ষণ নিজের আদর দিয়ে সাফওয়ানের বুক থেকে সরে তার মুখের কাছে নিজের মুখ আনে। চোখে এখনও অশ্রু টলমল করছে। সিক্ত গলায় বলে, এত না বাচ্চাদের ভালোবাসেন? এই তার নমুনা? বাচ্চাদের রেখেই চলে যাচ্ছিলেন? একবারও তাদের কথা মাথায় আসেনি? যদি এমন ভালোবাসাই বেশি থাকেন তাহলে লাগবে না আপনার ভালোবাসা। আমি যথেষ্ট তাদের জন্য। সাফওয়ান বুঝে যায় সাউদা ইনডাইরেক্টলি কার কথা বোঝাতে চাচ্ছে। সে নিজের বাম হাতটা সাউদার গালে রেখে আলতো করে স্লাইড করতে থাকে। তারপর ধীরস্থির কণ্ঠে বলে, শুধু বাচ্চাদের প্রতি ভালোবাসাটাই দেখলে? বাচ্চার মাকে যে তার চেয়েও 1000 গুণ বেশি ভালোবাসি, সেটা দেখতে পেলে না? সাউদা নিশ্চুপ। ভালোই হয়েছে অ্যাক্সিডেন্ট করে। মরে যেতাম। ভালোবাসার মানুষের চোখে নিজের জন্য ভালোবাসা না দেখতে পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। সাউদা সাফওয়ানকে আর বলতে দেয় না। তার হাত দ্বারা মুখ চেপে ধরে। তারপর বলে, আপনি স্বামী হিসেবে 100তে 100 হলেও প্রেমিক পুরুষ হিসেবে একদম শূন্য। বিয়ের আগেও আমি আগে ভালোবাসার একটা স্বীকার করেছিলাম। মেয়ে হয়ে আমি আগে প্রপোজ করেছিলাম। তার কিছুদিন পরেই তো আমাদের বিয়ে হয়ে গেল। প্রেমটা আর হলো না। এখন না হয় আমি একটু রাগ করে আছি। আপনি একটু প্রেমিক পুরুষ হয়ে মানাতে পারলেন না আমাকে? একটু চেষ্টা করলেন, যে দেখলেন আগের মতো সহজে সফলতা ধরা দিচ্ছে না, তখন ভীতুদের মতো পালিয়ে চলে যেতে চাচ্ছিলেন। আপনি একজন ভীতু পুরুষ সাফওয়ান। সাউদা ছলছল চোখে কথাগুলো বলে। সাফওয়ান ভেবে দেখে সাউদা কথাগুলো মিথ্যা বলেনি। বিয়ের আগেও সাউদাই সব এফোর্ট দিয়েছিল সম্পর্কে। এখনও সাউদাই মোটামুটি সব করছে। সে একটু ধৈর্য ধরতে পারছে না সাউদাকে পুনরায় নিজের জীবনে পাওয়ার জন্য। তার অ্যাক্সিডেন্টটা নিজের গাফলতির জন্যই হয়েছে। সে সাউদার বিষয়টা নিয়ে অনেক বেশি ডিপ্রেসড হয়ে গাড়ি চালাচ্ছিল। আশেপাশে তার তেমন খেয়ালই ছিল না। তারপর হঠাৎ গাড়ির হর্নের আওয়াজে ধ্যান আসলে দেখে তার বিপরীত দিক দিয়ে একটা বড়সড় ট্রাক তার দিকেই ধেয়ে আসছে। সে তাড়াতাড়ি করে গাড়িটাকে ট্রাকের সামনে থেকে ঘুরিয়ে নেয়, কিন্তু শেষ রক্ষা আর হয় না। গাড়িটা গিয়ে একটা বড় গাছের সাথে ধাক্কা খায়। ফলস্বরূপ সে আজ এখন হসপিটালে শুয়ে আছে। সাফওয়ান সাউদার গালে হাত রেখেই বলে, আমি অধৈর্য, আমি অস্থির, আমি অশান্ত, কিন্তু কার জন্য এত সব? তোমার জন্যই তো। তুমি প্লিজ আর শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও, আমার জীবনে ফিরে আসো। কথা দিচ্ছি আমি তোমার মন মতো হয়ে দেখাবো। আমাদের সন্তানদেরও লাগবে আমার জীবনে, আর আমার সন্তানদের মাকেও লাগবে। আই বেগ অন ইউ সাউদা, প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ।
সাউদা সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে দেখে সেই চোখ জোড়ে হাজারো আকুতি মিনতি তাকে ফিরে পাওয়ার। একদিন এই চোখেই তার প্রতি সাফওয়ানের বিরক্তি অনীহা দেখেই তো সাউদা তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর সে চোখ জোড়ে নিজের জন্য এত ভালোবাসা দেখে সাউদা কি আর তাকে ফিরিয়ে দিতে পারে? একদমই পারে না। সে সাফওয়ানের বুকে মাথা রেখে তাকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সাফওয়ান বুঝে যায় সাউদার সম্মতি। সেও সাউদাকে 1 হাত দিয়ে যতটা সম্ভব শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। দুজনের চোখেই পানি, কিন্তু এই পানি কোনো কষ্টের না, বরং এক বিশাল প্রাপ্তির সাক্ষী। আচ্ছা, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, সাউদা এখানে কেন, কিভাবে আসলো, তাই তো? তাহলে আপনাদের কয়েক ঘন্টা আগের কাহিনী শুনতে হবে। কয়েক ঘন্টা আগে আয়েশা রাতুলের কাছ থেকে এমন একটা কথা শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। বিষয়টা তার মস্তিষ্কের সাথে সাথে ক্যাচ করতে পারে না। রাতুল আয়েশার কোনো উত্তর না পেয়ে কয়েকবার হ্যালো হ্যালো করে। রাতুলের আওয়াজে আয়েশার ধ্যান ফিরে। সে পুনরায় ফোনটা নিজের কানে লাগিয়ে অস্থির হয়ে বলতে থাকে, ভাইয়ার এখন কী অবস্থা? অবস্থা কি বেশি খারাপ? কি হলো বলছেন না কেন? আলহামদুলিল্লাহ, এতটা খারাপ অবস্থা না, কিন্তু বেশ ভালোই চোট পেয়েছে, হাতে আর মাথায় সামান্য চোট পেয়েছে। ডান হাতটায় ফ্র্যাকচার হয়েছে। আয়েশা রাতুলের কথাটা শুনে একটু স্বস্তি পায়। সে রাতুলকে বলে, আচ্ছা, ভাইয়ের খেয়াল রাখবেন। আপু এখানে অজ্ঞান হয়ে গিয়েছে ভাইয়ার কথা শুনে, তার জ্ঞান ফেরানো লাগবে এখনই। রাতুল আয়েশার মুখে সাউদার কথা শুনে একটু চিন্তিতই হয়, কিন্তু হুট করে একটা কথা তার মাথায় আসে। সাফওয়ানের এই অ্যাক্সিডেন্টটাকে কাজে লাগিয়ে যদি সাউদাকে ঢাকায় আনা যায় আর তাকে আগের বিষয়ে বুঝিয়ে যদি পুনরায় সব ঠিক করা যায়, তাহলে কেমন হয়? সে আর কিছু না ভেবে আয়েশাকে বলে, শোনো, তুমি কি চাও না তোমার আপু আর বাচ্চাদের লাইফটা সুন্দর হোক, ভাই আর ভাবি পুনরায় একসাথে থাকুক? আয়েশা ভ্রু কুঁচকে বলে, চাইবো না কেন? আমি তো জানি আপু এখনও ভাইয়াকে কতটা ভালোবাসি। মাঝরাতে যখন আমার ঘুম ভেঙে যায় তখন প্রায়ই দেখতে পাই আপু ভাইয়ার ছবি বুকের সাথে জড়িয়ে নীরবে কাঁদতে থাকে। তাহলে শোনো, আজ একটা সুযোগ এসেছে তাদের জীবনটা পুনরায় সেট করে দেওয়ার, আর সেটা তোমাকে আর আমাকে মিলেই করতে হবে। কিভাবে? রাতুল তারপর তাকে প্ল্যানটা খুলে বলে। আয়েশা প্রথমে কাজটা না করতে চাইলেও রাতুল একটু বোঝাতে সে মেনে নেয়। আয়েশা রাতুলের ফোনটা কেটে সাউদার জ্ঞান ফেরায়। তারপর তাকে কাঁদো কাঁদো গলায় বলে, আপু, উনি বলল ভাইয়ার অবস্থা ভালো না, ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছে না। বলেছে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাদের হাতে আর কিছু করার থাকবে না। এর মধ্যে নাকি একবার ভাইয়ার জ্ঞান ফিরেছিল, তখন নাকি তোমার আর বাচ্চাদের নাম নিচ্ছিল। আপু চলো না ঢাকায় যাই ভাইয়াকে দেখতে, তার কিছু একটা হয়ে গেলে তখন কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? বাচ্চাদের দিকে তাকিয়েও একবারের জন্য চলো। সাদা আয়েশের কথা শুনে রিয়েক্ট করতে ভুলে যায়। তার সাফওয়ান, তার ভালোবাসার মানুষটার এই অবস্থা। সত্যিই তো সাফওয়ানের ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে সে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারবে না। না ভেবে আর সময় নেয় না। বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে কোনো মতে ফ্রেশ করায়, একটা ব্যাগে বাচ্চাদের প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিয়ে নেয়। তারপর কিছু টাকা নিয়ে 4 জন রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। কপাল ভালো থাকায় টিকিট পেয়ে যায়। রাস্তায় তেমন জ্যাম না থাকায় 4-5 ঘন্টার মধ্যে এসেও পড়ে। ঢাকায় পৌঁছালে রাতুল গিয়ে তাদের নিয়ে আসে হসপিটালে। সাউদা হসপিটালে এসে দেখে তাদের পরিবারের সবাই বসে আছে। তার শাশুড়ি তাকে দেখিয়ে এগিয়ে এসে ঠাস করে একটা চড় মেরে দেয়। তারপর আবার সাথে সাথে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সাউদা আর অনামিকাকে সে কখনোই আলাদা দেখেনি। সাউদা চলে যাওয়ার পরে সেও সাউদার টেনশনে হার্ট অ্যাটাক করেছিল। পরিবেশ একটু শান্ত হতেই আয়মান রাতুল তাকে সব সত্যিটা বলে। এইটাও বলে সাফওয়ান ওদিন কেন অমন ব্যবহার করেছিল। সবটা শুনে সাউদা ভীষণ ভেঙে পড়ে। সাউদা যখন সাফওয়ানের কথা জিজ্ঞেস করে তখন জানতে পারে সাফওয়ান মোটামুটি ভালোই চোট পেলেও ডাক্তার তার হেলথ সম্পর্কে এমন কোনো হুঁশিয়ারি দেয়নি। সে রেগে মেগে আয়েশাকে কিছু বলতে গেলে আয়েশা চট করে রাতুলের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। রাতুল অবস্থা গতিবেগ দেখে সাউদাকে বলে দেয় তার প্ল্যানের কথা। সকলে তার এমন প্ল্যানের বাহাবা দেয়। সাউদাও আর কিছু বলতে পারে না, কিন্তু আয়েশার সাথে মিছিমিছি রাগ করে মুখ ঘুরিয়ে রাখে। বর্তমান সাফওয়ান তাকে ঢাকায় আসার কথা জিজ্ঞেস করলে সাউদা তাকে রাতুলের এইসব প্ল্যানের কথা বলে। সাফওয়ান তো হাসতে হাসতে শেষ। একটু পর সকলে আসে সাফওয়ানের সাথে দেখা করতে। বাচ্চারা এসেই বাবাকে অসুস্থ দেখে কান্না শুরু করে দেয়। সাফওয়ান আর সাউদা অনেক কষ্টে তাদের শান্ত করে রাতুল আর আয়েশার সাথে বাসা পাঠিয়ে দেয়। সাউদা এখনও মিছে রাগ নিয়ে আয়েশার সাথে কথা বলে না। হসপিটালে সাউদা থাকে, একদিনের বেশি থাকতে পারবে না রোগীর সাথে, তাই সে থেকে যায়। রাতুল, আয়েশা আর বাচ্চারা এক গাড়িতে করে যাচ্ছে বাসায়। অনামিকা আর সাফওয়ানের মা আগে চলে গিয়েছে। আয়েশা রাতুলকে বলে, আপনার জন্য আপু এখন আমার উপর রাগ করে আছে, আপনি ভীষণ খারাপ। রাতুল ড্রাইভিংয়ের ফাঁকে আয়েশার দিকে তাকিয়ে দেখে তার চোখে অশ্রু। সে গাড়িটা একটু সাইড করে রাখে। তারপর পেছনে তাকিয়ে দেখে সাদাব সুভা ফোনে কার্টুন দেখতে বিজি। এই সুযোগে সে চট করে নিজের সিট বেল্ট খুলে আয়েশার দিকে এগিয়ে আসে। আয়েশা অবাক হয়ে হাবড়ার মতো তার দিকে তাকিয়ে আছে। রাতুল তার ডান হাতটা এগিয়ে এনে আয়েশার চোখের পানি মুছে দেয়।
তারপর আলতো হেসে বলে, তুমি এত বলদি কেন? ভাবি রাগ করে নেই, সে তোমার সাথে একটু মজা নিচ্ছে। আসার সময় আমাকে বলে দিয়েছে তোমাকে যেন অনামিকার সাথে ঘুমাতে দিই, তুমি নাকি একা ঘুমাতে পারো না। সে যদি তোমার উপর রাগই করে থাকতো তাহলে কি তোমার ভয়ের কথাটা আমাকে মনে করে বলতো? বোকা মেয়ে একটা। আয়েশা নিশ্চুপ। আর শোনো, এই চোখে যেন আর কখনো অশ্রু না দেখি, তাহলে কিন্তু ভয়ঙ্কর প্রলয় শুরু করব আমি। সব সময় হাসবে, অন্তত আমার সামনে কখনোই কাঁদবে না। আমার সহ্য হয় না তোমার চোখের পানি, মনে থাকবে? আয়েশা সম্মোহন হওয়ার মতো করে রাতুলের কথায় সম্মতি দেয়। রাতুল পুনরায় তার সিটে বসে গাড়ি স্টার্ট দেয়।